শাশুড়ি ঘুমের মধ্যে আমার চুল কেটে দিয়েছিল। সেই রাতে আমি পেয়েছিলাম জীবনের সবচেয়ে বড় সম্মান। কিন্তু স্বামী বলেছিল চুল আবার গজাবে, এবার হয়তো তুমি শিখবে স্বামীর কথা মানতে। আমি চিৎকার করিনি, কান্নাও করিনি, শুধু নীরবে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম যা কয়েকদিনের মধ্যে তাদের পুরো জীবন বদলে দিয়েছিল। হঠাৎ মাথায় একটা অদ্ভুত ব্যথা অনুভব করে আমার ঘুম ভেঙে গেল। প্রথমে বুঝতে পারছিলাম না কি হচ্ছে। চোখ খুলে দেখি ঘরের বাতি জ্বলছে, পাশের বালিশের উপর ছড়িয়ে আছে আমার লম্বা কালো চুলের গোছা। আমি কাপা হাতে মাথায় স্পর্শ করলাম। চুলের অনেকটা অংশ অসমভাবে কেটে ফেলা হয়েছে। আর আমার সামনে দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি রৌশন বেগম। তার হাতে ছিল কাঁচি, কিন্তু তার মুখে কোনো অনুশোচনা ছিল না, বরং এক ধরনের বিজয়ের হাসি। আমি অবিশ্বাসের চোখে তাকিয়ে বললাম, আপনি আমার চুল কেটে দিয়েছেন? তিনি ঠান্ডা গলায় বললেন, তোমাকে শিক্ষা দিয়েছি, সারাদিন চাকরি, অফিস, মিটিং এসব নিয়ে পড়ে থাকো, এখন বুঝবে সংসারে মেয়েদের আসল দায়িত্ব কি। আমি কিছু বলতে পারছিলাম না। মাত্র কয়েক ঘন্টা আগে আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হয়েছিল। আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে দীর্ঘ 18 বছরের কঠোর পরিশ্রমের পর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলাম। সেদিন সেনা সদর দপ্তরে আমার পদোন্নতির ঘোষণা হয়েছিল। ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে অভিনন্দন জানিয়েছিলেন। আমার চোখে তখন শুধু আনন্দের পানি ছিল। আমি মনে করেছিলাম এত বছর কষ্ট, দায়িত্ব আর ত্যাগ অবশেষে সফল হয়েছে। কিন্তু বাড়িতে ফিরে পেলাম অপমান। শাশুড়ি বললেন, তুমি ভাবছো চাকরি আর পদ তোমাকে অনেক বড় বানিয়ে দিয়েছে, কিন্তু মনে রেখো তুমি একজন স্ত্রী, তোমার জায়গা সংসারে। আমি শান্তভাবে বললাম, আপনি ঘুমন্ত অবস্থায় আমার উপর হাত তুলেছেন, এটা কি সংসারের নিয়ম? আমার কথা শুনে পাশের ঘর থেকে আমার স্বামী আরিফ বেরিয়ে এলো। সে একবার আমার চুলের দিকে তাকালো, তারপর মায়ের হাতে কাঁচির দিকে। আমি অপেক্ষা করছিলাম সে হয়তো মায়ের ভুল বুঝবে, কিন্তু সে শুধু বলল, মা একটু বেশি করে ফেলেছে, কিন্তু এত বড় কিছু না। আমি স্তব্ধ হয়ে গেলাম, অবাক হয়ে বললাম, এত বড় কিছু না? আরিফ কাঁধ ঝাঁকালো আর বলল, চুল তো আবার গজাবে। তারপর একটু থেমে বলল, তোমার সমস্যা হলো চাকরি আর সম্মান পেয়ে তুমি নিজেকে পরিবারের চেয়ে বড় ভাবতে শুরু করেছ। আমি কিছু বললাম না, কারণ সেই মুহূর্তে আমি বুঝে গিয়েছিলাম আমার লড়াই শুধু বাইরের মানুষের সঙ্গে নয়, আমার নিজের ঘরের মানুষও আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। গত 5 বছর ধরে এই সংসারের সব দায়িত্ব আমি পালন করেছি। বাড়ির ঋণের কিস্তি, বাজার খরচ, শ্বশুর বাড়ির চিকিৎসা, এমনকি আরিফের ব্যবসার ক্ষতিও আমি সামলেছি। আরিফ মাঝে মধ্যে কাজ করত, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় সবসময় নিজেকে পরিবারের প্রধান মনে করত। সেদিন রাতে তারা চেয়েছিল আমি ভেঙে পড়ি, কিন্তু তারা জানতো না একজন সৈনিককে ভেঙে ফেলা এত সহজ নয়। আমি চুপচাপ বাথরুমে গেলাম, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। অসমভাবে কাটা চুল, ক্লান্ত চোখ, কিন্তু ভেতরে তখনও শক্ত একটা মানুষ দাঁড়িয়ে ছিল। আমি ট্রিমার হাতে নিলাম। যে জিনিস দিয়ে তারা আমাকে অপমান করতে চেয়েছিল সেটাকে আমি নিজের সিদ্ধান্তে পরিণত করলাম। আমি নিজের বাকি চুলও কেটে ফেললাম। তারপর আয়নার দিকে তাকিয়ে বললাম, আমার সম্মান কারো হাতে নেই। ঘরে ফিরে আসতে আরিফ অবাক হয়ে তাকালো আর বলল, তুমি এটা কি করলে? আমি শান্তভাবে বললাম, তুমি তো বলেছিলে সংসারের জন্য নিজেকে বদলাতে হবে। ঠিক আছে, এবার আমি নিজের জন্য সিদ্ধান্ত নেব। শাশুড়ি হাসলেন। তিনি ভেবেছিলেন আমি হার মেনে নিয়েছি, কিন্তু তারা জানতেন না সেদিন রাতে আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। তারা ঘুমিয়ে পড়ার পর আমি ল্যাপটপ খুললাম। প্রথমে আমার সব আর্থিক হিসাব দেখলাম, তারপর যেসব খরচ এতদিন আমি একা বহন করছিলাম সেগুলো পুনর্বিবেচনা করলাম। আইনজীবীর সঙ্গে যোগাযোগ করলাম। আমার চাকরি, আমার সম্পদ এবং আমার ভবিষ্যৎ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করলাম। সবকিছু নিয়ম মেনে, সবকিছুর প্রমাণ রেখে। ভোর হওয়ার আগে আমি আমার সেনাবাহিনীর পোশাক প্রস্তুত করলাম। আয়নার সামনে দাঁড়িয়ে মনে হলো যে নারীকে তারা দুর্বল ভেবেছিল সে আসলে নিজের জীবনের নিয়ন্ত্রণ আবার ফিরে পেয়েছে। আরিফ ও রোশনারা বেগম তখনও ভাবছিলেন সকালে আমি হয়তো চাকরি ছাড়ার কথা বলবো, কিন্তু তারা জানতো না পরদিনই আমাকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য রিপোর্ট করতে হবে। সকালে আমার ফোনে একটি বার্তা এলো। বার্তাটি ছিল আমার আইনজীবীর কাছ থেকে। আমি খুলে পড়লাম। প্রথম লাইন দেখে আমার হাত কেঁপে উঠল, কারণ সেখানে লেখা ছিল, আপনার স্বামী এবং আপনার শাশুড়ি গত কয়েক বছর ধরে আপনার কাছ থেকে একটি বড় সত্য লুকিয়ে রেখেছেন। সেদিন আমি জানতে পারলাম চুল কাটার ঘটনাটা ছিল শুধু শুরু। এর পেছনে লুকিয়ে ছিল এমন এক ষড়যন্ত্র যা জানার পর আমার পুরো পরিবার স্তব্ধ হয়ে গিয়েছিল। পরদিন সকালেই বাড়ির সামনে কয়েকটি গাড়ি এসে থামলো। আমি জানতাম এবার সত্যিটা বের হওয়ার সময় এসেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালতের অনুমতিপত্র নিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করলো। শাশুড়ি রোশন বেগম বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করতে লাগলেন, এটা আমার ছেলের বাড়ি, আপনারা এভাবে ঢুকতে পারেন না। আমি শান্তভাবে তার দিকে তাকিয়ে বললাম, না, এটা শুধু আপনার ছেলের বাড়ি নয়, এটা আমারও বাড়ি, আর তার আইনগত অনুমতি নিয়ে এসেছে। তার মুখের হাসি প্রথমবারের মতো মুছে গেল। তল্লাশি শুরু হলো। আলমারি, ড্রয়ার, স্টোর রুম সব জায়গা খুঁজে দেখা হচ্ছিল। কিছুক্ষণ পর তদন্তকারীরা বের করলেন নকল কাগজপত্র, ভুয়া আর্থিক নথি, কয়েকটি কম্পিউটার, হার্ড ডিস্ক এবং আমার ব্যক্তিগত পরিচয়পত্রের কপি। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। কেউ এতটা পরিকল্পনা করে কিভাবে একজন মানুষের জীবন নিয়ন্ত্রণ করতে পারে? আরিফ তখন তদন্তকারীদের বলল, আম্মুর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো এমন জায়গায় থাকে যেখানে কেউ খুঁজবে না। তার কথাটা শুনে আমার মনে পড়ে গেল একটা ঘটনা। কয়েক বছর আগে অতিথিদের বাথরুমের পাশে থাকা ছোট্ট কাপড় রাখার ঘরের পেছনে
পেছনের দেয়াল আমি পরিষ্কার করতে গিয়েছিলাম। সেদিন আরিফ অস্বাভাবিকভাবে রেগে গিয়েছিল, বলেছিল ওখানে হাত দেবে না। আমি তখন বিষয়টা গুরুত্ব দেইনি, কিন্তু আজ বুঝলাম সেটাই ছিল আসল জায়গা। একজন কর্মকর্তা দেয়ালে হাত দিয়ে শব্দ পরীক্ষা করলেন। হঠাৎ তিনি থেমে গেলেন আর বললেন, এই অংশটা ফাঁপা লাগছে। দেয়ালের একটি অংশ খুলতেই সবাই অবাক হয়ে গেল। ভেতরে ছিল একটি গোপন কুঠুরি, আর সেই কুঠুরির ভেতরে ছিল এমন কিছু জিনিস যা দেখে সবার মুখ গম্ভীর হয়ে গেল। সেখানে ছিল টাকার বান্ডিল, বিভিন্ন মানুষের পাসপোর্ট, পেন ড্রাইভ, নকল সিল, ভুয়া কাগজপত্র, ছবি এবং অসংখ্য ফাইল। প্রতিটি ফাইলের উপর লেখা ছিল একজন নারীর নাম। তার মধ্যে একটি ফাইল ছিল আমার নামে। কাপা হাতে আমি ফাইলটি খুললাম। ভেতরে ছিল আমার ব্যাংক হিসাবের তথ্য, আমার চাকরির নথি, আমার ব্যক্তিগত চিঠি, আমার অজান্তে তোলা ছবি, এমনকি আমার দুর্বলতা নিয়ে লেখা কিছু নোটও। একটা লাইনে লেখা ছিল, এই নারী সহজে নির্ভরশীল হবে না, নিয়ন্ত্রণের কৌশল, চাকরি নিয়ে চাপ সৃষ্টি, দাম্পত্য অপরাধবোধ, অর্থনৈতিক জটিলতা এবং সামাজিক অপমান। এটা দেখার পর আমি কয়েক মুহূর্ত কথা বলতে পারিনি। রোশন বেগম শুধু আমাকে অপছন্দ করতেন না, তিনি আমাকে নিয়ে গবেষণা করছিলেন, আমাকে ভাঙার পরিকল্পনা করছিলেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল অন্য ফাইলগুলো। সেখানে ছিল স্বামী হারানো নারী, সেনাবাহিনীর সদস্যদের স্ত্রী, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পরিবার, নিজস্ব সম্পত্তির মালিক নারীদের তথ্য। অনেকের জীবন ধ্বংস হয়েছিল, কারো বাড়ি হাতছাড়া হয়েছে, কারো টাকা গায়েব হয়েছে, কারো সম্মান নষ্ট হয়েছে। সবকিছুর পেছনে ছিল একই নাম, রোশন বেগম। এরপর তদন্তকারীরা একটি হিসাবের খাতা পেলেন। সেখানে লেখা ছিল বিভিন্ন ব্যক্তির নাম, কিছু অফিস কর্মচারী, কিছু দালাল, কিছু অসাধু আইনজীবী, কিছু লোক যারা টাকা নিয়ে চোখ বন্ধ করে রেখেছিল। আর আমার নামের পাশে লেখা ছিল ফলাফল অপেক্ষমান। তদন্ত আরো গভীর হওয়ার আগেই বাড়ির নিচতলা থেকে ধোঁয়া বের হতে শুরু হলো। সবাই দৌড়ে গেল। দেখা গেল আরিফ গোপনে আবার বাড়িতে ফিরে এসেছে। তার উদ্দেশ্য ছিল একটি লোহার বাক্স নিয়ে যাওয়া এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজ ধ্বংস করা। কিন্তু তদন্তকারীরা সময় মতো আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলো। সেই লোহার বাক্সের ভেতর পাওয়া গেল আরো ভয়ঙ্কর সত্য। সেখানে ছিল জন্ম নিবন্ধনের কাগজ, অভিভাবকত্বের নথি, পুরনো পরিচয়পত্র, দত্তক সংক্রান্ত কাগজ। এমনকি প্রমাণও ছিল যে রোশন বেগম অতীতে একাধিক পরিচয় ব্যবহার করছিলেন। কিন্তু সবচেয়ে অবাক করার জিনিস ছিল একটি পুরনো কাগজ। সেখানে লেখা ছিল আমার বাবার নাম। আমি তখন মাত্র 3 বছরের শিশু। সেই সময় রোশন বেগম আমার পরিবারকে চিনতেন। একটি পুরনো নোটে লেখা ছিল সম্ভাব্য ভবিষ্যৎ ব্যবহারের জন্য পর্যবেক্ষণ করা হবে, আর নিচে লেখা ছিল প্রার্থী বাতিল, বাবা সহযোগিতা করতে রাজি হননি। আমি স্তব্ধ হয়ে গেলাম। এতদিন আমি ভেবেছিলাম আরিফ শুধু আমার সফলতা সহ্য করতে পারে না, আমি ভেবেছিলাম সে শুধু আমার টাকা আর ক্ষমতা নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু সত্যটা আরো ভয়ঙ্কর। রোশন বেগম আমাকে বহু বছর আগে থেকেই চিনতেন। তিনি আমার পরিবারকে মনে রেখেছিলেন, আমার জীবন অনুসরণ করছিলেন, আর একদিন পরিকল্পনা করে আরিফকে আমার জীবনে এনেছিলেন। তদন্তকারীরা আরো একটি ফাইল খুঁজে পেলেন। সেখানে ছিল ক্যাপ্টেন মেহেরিন আক্তারের তথ্য, একজন সেনা কর্মকর্তা যিনি কয়েক বছর আগে হঠাৎ চাকরি ছেড়ে দিয়েছিলেন বলে সবাই জানতো। কিন্তু সত্য ছিল অন্য। আমার শাশুড়ি রোশন বেগম এবং আরিফ তার পদত্যাগের ভুয়া কাগজ তৈরি করেছিল, তার অবসরকালীন অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। অনেক খোঁজার পর তদন্তকারীরা মেহেরিনকে খুঁজে পেলেন। তিনি অন্য নামে একটি নিরাপদ জায়গায় ছিলেন। তিনি পালিয়ে বেঁচেছিলেন, কিন্তু ভয় পেয়েছিলেন এই মানুষগুলোর ক্ষমতা তার পুরো জীবন ধ্বংস করে দিতে পারে। যেদিন আমি আমার নতুন দায়িত্ব নিতে সেনা সদর দপ্তরে গেলাম, মাথায় চুল ছিল না, কিন্তু মাথা উঁচু ছিল। সেদিন মেহেরিন আমাকে দেখেছিলেন। তিনি বুঝেছিলেন কেউ আমাদের চুপ করিয়ে রাখতে পারবে না। তিনি সাক্ষ্য দিতে রাজি হলেন। আমরা আর আলাদা আলাদা গল্পের শিকার নারী ছিলাম না, আমরা ছিলাম সাক্ষী। আর কখনো কখনো একজন সাক্ষী পুরো সত্যকে প্রকাশ করার জন্য যথেষ্ট হয়, কারণ সত্য যত গভীরে লুকানো থাকুক, একদিন না একদিন তা আলোতে আসবেই। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব। আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।